একটা জিনিস যদি দিনের পর দিন ঘরে থেকে যায় তাহলে কিন্তু সেটার প্রতি অন্যরকমই একটা মায়া জমে যায়। তো আমার ঘরে একটা পুরাতন সেলাই মেশিন ছিল। এটা দিয়ে কিন্তু আমি অনেক দিন যাবতই কাজ করতে পারছি। ইদানিং কিছু সমস্যা দেখা দিতেছে। সেলাই করতে গেলেই শুধু ঠাস ঠাস সুতা কেটে যায়। তাই ভাবলাম মেশিনটা একটু খুলে দেখি কি সমস্যা হয়েছে। তাই বসে পড়েছি মেশিনটা ঠিক করতে। যেহেতু অনেক দিন ধরেই এটা থেকে কাজ করতে পারছি, তাই এটার প্রতি এখন আমার অন্যরকমই একটা মায়া হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই আমার সাথেই থাকবেন। দয়া করে কেউ ভিডিওটি টেনে দেখবেন না। আমি দেখতেছিলাম ববিন কেসে কোনো সমস্যা হয়েছে কিনা। তো খুলেই দেখি এটার ভেতরে এত ময়লা জমে গেছে যা আমি ভাবতেও পারিনি। তো আস্তে আস্তে সবগুলো পরিষ্কার করছিলাম, আর এটাও খুলে দেখছিলাম এখানে কোনো সমস্যা হয়েছে কিনা। তো সবগুলো খুলে দেখলাম এখানে কোনো সমস্যা নেই। তো কিছু ময়লা হয়েছিল সেটাই আমি পরিষ্কার করে দিয়েছি। আমি আমার এই মেশিন দিয়ে অনেক দিন ধরেই কাজ করতেছি, তো ওইরকমভাবে কখনো পরিষ্কার করা হয়নি, তাই হয়তো এত ময়লা জমে গিয়েছিল আর একটু নষ্ট নষ্ট ভাবও দেখা দিচ্ছিল। যারা আমার ভিডিওটি দেখবেন, আপনাদের ঘরে যদি সেলাই মেশিন থেকে থাকে তাহলে আমি বলবো কিছুদিন পর পরই এটা পরিষ্কার করে নেবেন, তাহলে আপনার মেশিনটা একদম নতুনের মতোই থাকবে। যত্ন করে রাখলে কিন্তু সব জিনিসই ভালো থাকে। তো সেলাই করার আগে ও সেলাই শেষ হলে ঠিকমতো মেশিনে তেল দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার মেশিনটা একদম তেল থাকবে এবং সেলাই সব কিছু কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। সব কিছু পরিষ্কার করার পরে একটা একটা করে আমি সব কিছু লাগিয়ে নিচ্ছিলাম। আমি আমার নিজের কাজ নিজে করতেই একটু বেশি ভালোবাসি, কারণ অন্যদের কাজ আমার একটু ভালো লাগে না। আমি নিজে ভুল করি কিংবা ঠিক করি, যেটাই করি না কেন আমার কাছে সেটাই ভালো মনে হয়। ঘরের টুকটাক কাজ আমি প্রায় সবই করতে পারি। রান্না বান্না থেকে শুরু করে ঘরের যাবতীয় সবই কিন্তু আমি করতে পারি। একটু পর বাইরে এসে দেখি দুপুরে রান্না বসিয়ে দিয়েছে। তো আজকের রান্না হবে শাপলা ভাজি আর বেগুন দিয়ে রুই মাছ দিয়ে। তো আমরা গ্রামের মানুষ কিভাবে সাধারণভাবে রান্না করে থাকি, তো দেখতে হলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। তো শাপলা ভাজির জন্য শাপলা সুন্দর করে কেটে নিচ্ছিল। শাপলা কিন্তু কেটে একটু ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে দিলে কিন্তু পানি উঠবে না, শাপলা কিন্তু পানিতে থাকে। তো তাই এটা রান্না করার সময় ভিতরের পানিগুলো বেরিয়ে আসে। আর এদিকে কেটে নিচ্ছিল বেগুন। বেগুন দিয়ে রান্না করা হবে রুই মাছ। এটাও কিন্তু খেতে অনেক মজা, বলতে গেলে দারুণ মজা। সব কিছু কাটা বাছা করতে করতেই এক সময় ভাতে বলক উঠে গেল। তো আস্তে আস্তে ভাত হচ্ছে আর এদিকে কাটা বাছাও করে নিচ্ছে। তো রান্নার সময় যদি আগে থেকে কুটা বাছা করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে অনেক কিছু। আর ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু বয়সে অনেক ছোট, তো আমি এত গুছিয়ে কথা বলতে পারি না। তো আমার কথাতে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন, আর কোথায় ভুল হচ্ছে সেটা আমাকে ধরিয়ে দিবেন, যাতে আমি পরের বার শুধরে নিতে পারি। আর এদিকে সব কিছু দিয়ে মাছটা মেখে নিচ্ছিল। এটা কিন্তু রুই মাছ। আমাদের বাড়িতে কিন্তু রুই মাছ ছাড়া অন্য কোনো মাছই আনা হয় না, কারণ আমরা অন্য কোনো মাছই খেতে পারি না, একমাত্র রুই মাছটাই খেতে পারি। এদিকে কড়াইটা গরম করে নিচ্ছিল, কারণ মাছটা ভেজে নেবে। তো মাছ ভাজার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো মাছের কড়াইটা কিন্তু অনেক ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, কারণ তরকারিতে ভাজা মাছ দিলে কিন্তু অন্যরকমই একটা স্বাদ লাগে। তো তাই আমরা সবসময় তরকারিতে বড় মাছ ভেজে রান্না করি। তো মাছ ভাজা শেষ, এখন চড়িয়ে দিবে শাপলা ভাজি। তো এখন দিয়ে দিবে কাঁচামরিচ ও পেঁয়াজ। তো এইগুলোর সাথে দিয়ে দিবে 3টা শুকনো মরিচ। শাপলা ভাজিতে কিন্তু শুকনো মরিচ দিলে বেশি ভালো লাগবে।
শাপলা ভাজিটা আস্তে আস্তে ভেজে নিতে হবে, অতিরিক্ত জাল দেওয়া যাবে না। একটু একটু জাল দিয়েই ভেজে নিতে হবে। একটু একটু করে জাল দিয়ে ভেজে নিলে কিন্তু ভাজিটা বেশি মজা লাগবে। তো ভাজিটা এখন শেষ হয়েছে, তো বাটিতে নামিয়ে নিল শাপলা ভাজিটা। এখন মাছের তরকারিটা চড়িয়ে দিবে। দেখেন শাপলা ভাজির লুকটা কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো মাছের তরকারি চড়ানোর জন্য তেলের মধ্যে দিয়ে দিল পেঁয়াজ মরিচ। তো এটা ভালোভাবে ভেজে নিয়ে এটা পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও সজের গুঁড়া, লবণ ও জিরা বাটা, আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু বেগুন ছেড়ে দিতে হবে। বেগুনটা কষানোর পর তারপরে দিয়ে দিতে হবে মাছ। মাছটা কষানোর মধ্যে দিয়ে দিলে কিন্তু বেশি মজা লাগে। আপনারা কে কীভাবে রান্না করেন সেটা হয়তো আমি জানি না, কিন্তু আমরা কিন্তু এভাবেই রান্না করে থাকি। আমাদের রান্নাটা মোটামুটি ভালোই হয়, আমাদের কাছে তো অনেকই ভালো লাগে। তো কষানোর পর কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিল। মাটির চুলায় যা রান্না করবেন তাই কিন্তু অনেক মজা লাগবে, যা গ্যাসের চুলায় আপনারা এই মজাটা পাবেন না। তো এখন যেহেতু প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়, তাই আম্মুকে বললাম এখন যদি ফল গাছের কোনো চারা বনে দেই তাহলে কিন্তু সেটা অনায়াসে হয়ে যাবে। তাই বাজার থেকে 2টা কদবেলের চারা আর একটা জাম্বুরা চারা নিয়ে আসছি। তো সেইটাই আজকে বনে দেওয়া হবে, কারণ প্রতিদিনই বৃষ্টি হয়। এখন যদি কোনো কিছু বনে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা অনায়াসে হয়ে যাবে। আমাদের এই 3টা চারার দাম পড়েছিল 610 টাকা। কদবেল আর জাম্বুরার ভর্তা করলে কিন্তু খেতে অনেক মজা লাগে, আর কদবেলের ঘ্রাণ শুনলেই কিন্তু মনটা একদম ভরে যায়। আমি, আমার আম্মু আর আমার দাদা মিলে 3টা গাছের চারা লাগিয়ে নিলাম। তো কদবেল গাছে যত গোবর দিতে পারবেন তত এটা বড় হয়ে যাবে, আর কদবেলটাও কিন্তু আকারে অনেক বড় হবে। আমাদের বাড়িতে একটা কদবেল গাছ আছে, ওইটার প্রচুর পরিমাণে গোবর দেওয়ায় এখন সেটা অনেক বড় হয়ে গেছে এবং অনেক বড় বড় কদবেলও কিন্তু আসে। আর আমরা কিন্তু 2টা কদবেল গাছ লাগিয়েছিলাম আর একটা ছিল জাম্বুরা গাছ। তো আমার গাছের চারাগুলো বোনা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আর অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।